বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আর আজকে আমরা যে ভিডিওটা দেখব সেটা এই মুহূর্তে ভীষণ হট টপিক। কারণ বেশ কিছুদিন হলো আমরা শুনছি যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা সম্পর্ক যেটা ছিল একদম চিরস্থায়ী একটা বন্ধুত্বের সম্পর্ক, সেখানে একটা ফাটল একদম ভাঙন ধরেছে এবং সেই ফাটলটা জোড়া দেওয়ার কাজ হয়তো ভেতর ভেতর চলছে, কিন্তু আমাদের যে সাধারণ মানুষের মধ্যে যে বাকবিতণ্ডা সেটা কিন্তু এখনো চলছে। আগামী দিনেও হয়তো কতদিন চলবে জানি না। এবং সাথে সাথে যে সরকার মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্টের যে কি বলবো কূটকৌশল বা রাজনীতির অঙ্গনে যে চর্চা, সেটা দিক থেকে দেখতে গেলে এখনো পর্যন্ত সত্যিই সেই জায়গায় আসেনি যে দুই দেশকে যথেষ্ট আগের মতো করে নিজের মতো করে নিচ্ছে। আগামী দিনে হয়তো বা সেটা হতে দেখব। এখন নির্বাচিত সরকার কতদিনে আসে বাংলাদেশে সেটাও একটা বিরাট বড় ব্যাপার, কারণ এই সরকার যে সরকার রয়েছে সেই সরকারটা কিন্তু স্থায়ী সরকার নয়। এটা হয়তো বা 1 বছর 2 বছর বা 3 বছর পরে হলেও সেটা যাবে এবং গণতান্ত্রিক দেশে সেখানে গণতন্ত্রের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকারই কিন্তু মানে মেন সরকার বলা হবে সেটাকে। তো আগামী দিনে যে সরকার আসবে সেটার যে নীতি হবে তার উপরেও অনেকটা নির্ভর করবে। যাই হোক, আমরা সেগুলো নিয়ে বারবার আলোচনা করি এবং এখনো করছি। আজকের ভিডিওটাতেও সেটা নিয়েই আজকে মানে কথা রয়েছে যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের ভবিষ্যৎ। একদম ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো। ভারত বাংলাদেশের 3 দিক থেকে ঘিরে আছে এই দেশটি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে দেশটির সাহায্যের কারণে গত 50 বছরের বেশি সময় ধরেই দেশটির প্রতি বাংলাদেশ ও এর জনগণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করে এসেছে, যার কারণে বেড়েছে দুটি দেশের সম্পর্কের পরিধি। ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আমদানি পার্টনার, যেখানে দেশের মোট আমদানির প্রায় 12% আসে ভারত থেকে। অন্যদিকে বাংলাদেশ ভারতের 8ম বৃহত্তম রপ্তানি পার্টনার, অর্থাৎ ভারতের মোট রপ্তানি বাণিজ্যের 2.5% বাংলাদেশের সাথে হয়ে থাকে। অর্থাৎ বাংলাদেশ ও ভারত দুটি দেশই বৈদেশিক বাণিজ্যের একটি বড় অংশের জন্য একে অপরের উপর নির্ভরশীল। ব্যবসায়িক সম্পর্কের পাশাপাশি আরও একটি বিষয় দুটি দেশকে এক করেছে। বাংলাদেশ ও ভারতের কালচার, খাদ্যাভ্যাস, সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠানে অনেক বেশি মিল রয়েছে। কিন্তু গত 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর হাসিনাকে ভারতে আশ্রয় দেয়া এবং গত 15 বছরে ভারত সমর্থিত আওয়ামী লীগ সরকারের অতিরিক্ত ভারতপ্রীতি ও দেশটির আগ্রাসী পররাষ্ট্রনীতির কাছে বারবার বাংলাদেশের স্বার্থ উপেক্ষিত হওয়ায় দেশটির প্রতি নেগেটিভ সেন্টিমেন্ট ক্রমাগতই বাড়ছে। বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক বাংলাদেশের স্বাধীনতারও পূর্ব থেকে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধেও ভারত গুরুত্বপূর্ণ অবদানও রেখেছে। যদিও বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহায্য করার পেছনে ভারতের স্বার্থও রয়েছে, তবে মুক্তিযুদ্ধে দেশটির অবদানের ফলে স্বাধীনতার পর থেকেই ভারত বাংলাদেশের মধ্যে একটি বন্ধুভাবাপন্ন সম্পর্ক ছিল। তবে ভারত তৃতীয় বিশ্বের একটি দেশ থেকে যতই অর্থনৈতিক, সামরিক এবং কূটনৈতিকভাবে শক্তিশালী একটি দেশ হয়ে উঠছে এবং রিজিওনাল সুপার পাওয়ারে পরিণত হয়েছে, ততই দেশটি প্রতিবেশী দেশগুলোর রাজনীতি ও অর্থনীতিতে হস্তক্ষেপ করার প্রবণতা বাড়ছে। সাধারণত আয়তনে বড়, অর্থনীতি ও সামরিক দিক থেকে সুপিরিয়র কোনো দেশের সাথে বর্ডার শেয়ার করা প্রতিবেশী অপেক্ষাকৃত ছোট দেশগুলোকে শক্তিশালী দেশটির আগ্রাসী নীতির কাছে প্রায়শই অন্যায্যতার শিকার হতে হয়। যেমনটা আমরা রাশিয়া ও ব্রাজিল এবং দেশ দুটির প্রতিবেশী দেশগুলোর মধ্যকার সম্পর্কে প্রায় দেখতে পাই। ইউক্রেন রাশিয়ার আধিপত্যের বিরুদ্ধে গিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ হতে চেয়েই রাশিয়ার মতো পরাশক্তির সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে, যার ইম্প্যাক্ট বিশ্বের প্রতিটা মানুষের জীবনেই কোনো না কোনোভাবে পড়েছে। সিমিলারলি ভারতের ক্ষেত্রে পাকিস্তানের সাথে সেই জন্মলগ্ন থেকে দুটি দেশের মধ্যে বৈরী সম্পর্কের পাশাপাশি গত 1 দশকে বাংলাদেশের পাশাপাশি নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপেও ভারতের বিপক্ষে প্রচুর জনমত। কিন্তু ভারত রিজিওনাল সুপার পাওয়ার হওয়াতে সবগুলো দেশকেই অনেকটা পরাস্ত হতে হয় ভারতের আগ্রাসী নীতির সামনে। আর বাংলাদেশকে প্রায় 4100 কিলোমিটার দীর্ঘ বিশ্বের 5ম বৃহত্তম সীমান্ত এবং বিশ্বের একমাত্র দেশ হিসেবে 56টি অভিন্ন নদী ভারতের সঙ্গে শেয়ার করার ফলে ভারতের বিভিন্ন আগ্রাসী নীতির সবচেয়ে বেশি অপব্যবহারের শিকার হতে হচ্ছে। তবে রাজনৈতিক, কূটনৈতিক ও দুই দেশের সার্বভৌমত্বের বাইরেও দুটি দেশ বর্ডার শেয়ার করলে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে চলে আসে।
দুটি দেশের মধ্যে ট্রেডিং বা ইম্পোর্ট এক্সপোর্ট অর্থাৎ বাণিজ্যিক সম্পর্ক। 2022-23 অর্থ বছরে ভারত থেকে বাংলাদেশে ইম্পোর্টের পরিমাণ ছিল $10 বিলিয়ন বেশি, যা 2023-24 অর্থ বছরে বেড়ে দাঁড়িয়েছিল $11.5 বিলিয়ন বেশি। এমনকি শুধুমাত্র 2024-25 অর্থ বছরের প্রথম 4 মাসে বাংলাদেশ 7.5 মিলিয়ন টন পণ্য ভারত থেকে আমদানি করেছে, যার মূল্য ছিল প্রায় 3 লাখ কোটি টাকা। আমদানির হিসেবে চায়নার পরই ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ট্রেডিং পার্টনার। দেশটি থেকে গত কয়েক অর্থবছর ধরে $10 বিলিয়ন বা তারও বেশি আমদানি করছে বাংলাদেশ। দেশটি থেকে বাংলাদেশ চাল, ডাল, পেঁয়াজ, ডিমের মতো খাদ্যদ্রব্যের পাশাপাশি তুলা, সুতা, গম, পরিশোধিত পেট্রোলিয়াম সহ আরও বিভিন্ন পণ্য ইম্পোর্ট করে। বাংলাদেশের জন্য ইন্ডিয়া যেমন আমদানিতে দ্বিতীয় শীর্ষ পার্টনার, তেমনি রপ্তানি ক্ষেত্রে বাংলাদেশও ভারতের জন্য গুরুত্বপূর্ণ পার্টনার। ইনফ্যাক্ট বাংলাদেশ ভারতের জন্য 8ম বৃহত্তম এক্সপোর্টিং ডেস্টিনেশন। ভারত থেকে আমদানির পাশাপাশি দেশটিতে বাংলাদেশ উল্লেখযোগ্য পরিমাণ রপ্তানিও করে থাকে। 2024 সালের মার্চ মাসে প্রথম আলোতে প্রকাশিত এক তথ্যসূত্রে 2022-23 অর্থ বছরের প্রথমবারের মতো বাংলাদেশ থেকে ভারতের রপ্তানি $2 বিলিয়ন ছাড়িয়ে যায়। 2023-24 অর্থ বছরে বাংলাদেশ প্রায় $2 বিলিয়ন রপ্তানি করেছে ভারতে। বাংলাদেশ ও ভারত একে অপরের অন্যতম গুরুত্বপূর্ণ ট্রেড পার্টনার হওয়া সত্ত্বেও গত 15 বছরে আওয়ামী লীগ সরকারের ভারত প্রীতি এবং তাদের পক্ষ থেকে ভারতকে অতিরিক্ত সুবিধা এবং দেশটির বিভিন্ন অন্যায্যতার বিপরীতে কোনো কার্যকর ভূমিকা না নেওয়াতে বাংলাদেশের জনগণের মধ্যে বেশ কয়েক বছর ধরে ভারত বিরোধী মনোভাব গ্রো করেছে। দেশটির সাথে বিভিন্ন অন্যায্য চুক্তি, তিস্তা পানি বন্টন বিতর্ক, ভারতের ট্রানজিট সুবিধা এবং বিএসএফ কর্তৃক সীমান্তে বাংলাদেশিদের নিয়মিত হত্যার মতো ইস্যুগুলো বাংলাদেশের জনগণের মধ্যে ভারতের প্রতি ক্ষোভ আরও বাড়িয়ে তুলেছে। এর মধ্যে গত 5 আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে 1.5 দশকের আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে বাংলাদেশের জনগণ তাদের অবস্থান স্পষ্ট করার সুযোগ পায়। এদিকে আওয়ামী লীগের পতনের পর বাংলাদেশের সংখ্যালঘুদের উপর ব্যাপক নির্যাতনের অভিযোগ তোলে দেশটির ক্ষমতায় থাকা বিজেপি ও মিডিয়াগুলো। বিশেষ করে দেশটির মিডিয়াতে ব্যাপক পরিমাণে মিসইনফরমেশন ও অপপ্রচারে বাংলাদেশের জনগণের মধ্যে ভারত বিরোধী সেন্টিমেন্ট আরও বেড়ে যায়। পরিস্থিতি এমন জায়গায় এসেছে যে ভারত বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। এমনকি আনঅফিসিয়াল পর্যায়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্নেরও দাবি করা হচ্ছে, আর এর ফলে দুই দেশের সম্পর্ক আরও জটিল হয়ে যাচ্ছে। এক্ষেত্রে যদি ভারত বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দেয় বা দুই দেশের সম্পর্ক ছিন্ন হয়, তাহলে এই দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ আসলে কি হবে, আর এরকম ভলাটাইল সম্পর্ক নিয়ে দুই দেশের ইকোনমিতে কি ধরনের ইম্প্যাক্ট পড়তে পারে সে বিষয়ে আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য নিয়ে কথা আসলে অনেকেই শুধুমাত্র খাদ্যপণ্য নিয়ে আলোচনা করে, তবে প্রকৃতপক্ষে বাংলাদেশের ভারত থেকে আমদানির পণ্যের বড় অংশ জুড়ে রয়েছে তুলা ও সুতা, যা বাংলাদেশের গার্মেন্টস শিল্পের জন্য অন্যতম প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহার হয়। বাংলাদেশের কটন ও সুতার মোট চাহিদার প্রায় 80-85% ভারত থেকে আসে। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের তথ্য অনুযায়ী 2023 সালে বাংলাদেশে যে পরিমাণ সুতা আমদানি হয়েছে তার 84.5% এসেছে ভারত থেকে। অর্থাৎ বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য প্রতি বছর প্রায় $3 বিলিয়ন কটন আমদানি করতে হয়, যার মধ্যে $2.5 বিলিয়ন কটন আমদানি হয় ভারত থেকেই। সুতরাং বাংলাদেশের গার্মেন্টস শিল্প, যেটি বাংলাদেশের টোটাল এক্সপোর্ট আর্নিংসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সোর্স এবং এক্সপোর্ট আর্নিংসের 80%-এরই বেশি আসে যে সেক্টর থেকে, সেই সেক্টরটির গুরুত্বপূর্ণ একটি কাঁচামালের জন্য বাংলাদেশি গার্মেন্টসগুলো ভারতের উপর হেভিলি ডিপেন্ডেন্ট। যদি বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্কের অবনতি ঘটতে থাকে, যাতে রেগুলার ট্রেডিং রিলেশন ব্যাহত হতে শুরু করে এবং এই গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রির জন্য অন্য কোনো দেশ থেকে এই কটন ও সুতা আমদানি করতে হয়, তাহলে চায়না, ইউএসএ, ব্রাজিল কিংবা অস্ট্রেলিয়া অন্যতম অপশন হতে পারে। কিন্তু এখানে সবচেয়ে বড় সমস্যাটি হচ্ছে প্রতিটি দেশই বাংলাদেশ থেকে দূরে। এসব দেশ থেকে কটন ও সুতা আমদানি করতে জাহাজ বা মেরিটাইম শিপমেন্টের কোনো বিকল্প নেই, যা একদিকে যেমন কটন ও সুতার আমদানি খরচ বাড়িয়ে দিবে, তেমনি আমদানির সময়ও অনেক বেড়ে যাবে। ভারতের ক্ষেত্রে সড়ক পথে আমদানি সম্ভব বিধায় খরচ অনেকটাই কমে আসে এবং আমদানির সময়ও অনেক কম লাগে। বাংলাদেশের যদি ভারতের বিকল্প খুঁজতে হয়, তাহলে তা গার্মেন্টস ব্যবসায়ীদের উৎপাদন খরচ বাড়িয়ে তুলবে এবং একই সাথে কাঁচামাল আমদানিতে বেশি সময় লাগাটা ওভারঅল গার্মেন্টস ইন্ডাস্ট্রির বিজনেস সিনারিওকে রিস্কি করে তুলবে। ফলে কম খরচে গার্মেন্টস ম্যানুফ্যাকচারিংয়ে বিশ্ববাজারে বাংলাদেশের যে রেপুটেশন রয়েছে সেটা বাংলাদেশ হারাতে পারে। জিওপলিটিক্যাল এবং বিশ্ব বাণিজ্যের বিষয়গুলোর পর্যালোচনার পর কটন ও সুতা আমদানির জন্য ভারত ব্যতীত প্র্যাকটিক্যাল কোনো অল্টারনেটিভ নেই বললেই চলে। গার্মেন্টস সেক্টরের অন্যতম গুরুত্বপূর্ণ কাঁচামালের পরপরই বাংলাদেশ ভারতের বাণিজ্য সম্পর্কের আরেকটি গুরুত্বপূর্ণ সেক্টর হচ্ছে বিদ্যুৎ ও পরিশোধিত জ্বালানি। বাংলাদেশ ভারত থেকে দৈনিক বিদ্যুৎ চাহিদার 1160 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করে, যা দেশের বিদ্যুৎ চাহিদার 8% বেশি। এই বিদ্যুৎ ভারতের পশ্চিমবঙ্গ থেকে ভেড়ামারা সীমান্ত, ত্রিপুরা থেকে কুমিল্লা সীমান্ত দিয়ে এবং
আদানি গ্রুপের ঝাড়খণ্ডের গোদ্দা পাওয়ার প্ল্যান্ট থেকে বাংলাদেশে আমদানি করা হয়। তাছাড়া নেপাল থেকে ভারতের উপর দিয়ে বিদ্যুৎ আমদানি করছে বাংলাদেশ, যা দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের নিজস্ব বিদ্যুৎ উৎপাদনের ক্যাপাসিটি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত থাকলেও সবগুলো পাওয়ার প্ল্যান্ট অপারেশনাল নেই। আবার বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন করতে গেলে কয়লা অথবা এলএনজি কিংবা ডিজেলের ইম্পোর্ট বাড়াতে হবে, যা বাংলাদেশের বর্তমান ইকোনমিক ক্রাইসিসে ফরেন রিজার্ভ নিয়ে যখন প্রচণ্ড সংকটে আছে, সে সময় চাইলেই বাংলাদেশের পক্ষে ভারত থেকে বিদ্যুৎ আমদানি বন্ধ করা সম্ভব না, কারণ ইতোমধ্যেই বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র পর্যাপ্ত জ্বালানির অভাবে বন্ধ হয়ে গেছে অথবা ফুল ক্যাপাসিটিতে অপারেট করতে পারছে না। অন্যদিকে বাংলাদেশের সকল ধরনের উৎপাদন কার্যক্রমের জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সাপ্লাই খুবই গুরুত্বপূর্ণ একটি কমোডিটি, যার ফলে বাংলাদেশের বিদ্যুতের জন্য ভারতের উপর নির্ভর করা ছাড়া বর্তমানে কোনো বিকল্প নেই। বাংলাদেশে বছরে জ্বালানি তেলের চাহিদা ৬৫ লাখ টনের মতো, যার মধ্যে অপরিশোধিত তেল আমদানি হয় ১৫ লাখ টন। বাকিটা পরিশোধিত তেল আমদানি করে চাহিদা মেটানো হয়, যার মধ্যে ভারত থেকে আমদানি করা পরিশোধিত ডিজেলের পরিমাণ বছরে ৫০,০০০ থেকে ৭০,০০০ টন। চাল, ডাল, পেঁয়াজ, মরিচ, ডিম ও ফসলের বীজের মতো খাদ্যপণ্য আমদানি করা হয় ভারত থেকে। ভারতের বাণিজ্য বিভাগের তথ্য অনুযায়ী ২০২২-২৩ অর্থ বছরে বাংলাদেশ ইন্ডিয়া থেকে $১.28 বিলিয়ন খাদ্যশস্য আমদানি করেছিল। সাম্প্রতিক সময়ে পাকিস্তান থেকে ২৫,০০০ টন চিনি কিনেছে বাংলাদেশ, জানিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি আলোচনা হয় এবং অধিকাংশ মানুষ বিষয়টিকে ভারতীয় চিনির বিকল্প হিসেবে দেখছে। অথচ পাকিস্তান নিজেই চিনির জন্য ভারতের উপর নির্ভরশীল। গত অর্থ বছরেও পাকিস্তান ইন্ডিয়া থেকে ৫ লাখ টন চিনি কিনেছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনালের তথ্য মতে ভারত থেকে কেনা চিনি পাকিস্তান পুনরায় বাংলাদেশে রপ্তানি করেছে। শুধু তাই নয়, বাংলাদেশ যে দামে এই চিনি পাকিস্তান থেকে কিনেছে তাতে ভারত থেকে পাকিস্তানের রপ্তানি খরচ, পাকিস্তানের ব্যবসায়ীদের লাভ, পাকিস্তান থেকে বাংলাদেশের জাহাজের খরচ যোগ হয়ে বাংলাদেশের বাজারে ঢুকবে। অর্থাৎ ইন্ডিয়ান চিনি ইন্ডিয়া থেকে না কিনে পাকিস্তান থেকে সেই চিনি কেনার ফলে অতিরিক্ত দাম দিতে হচ্ছে বাংলাদেশকে। পাশাপাশি বাংলাদেশ ভারতে উল্লেখযোগ্য পরিমাণ রপ্তানিও করে থাকে। ২০২৩ সালে বাংলাদেশ থেকে ভারতে মোট রপ্তানির পরিমাণ $১.89 বিলিয়ন। এর মধ্যে $৪৬২ মিলিয়ন পোশাক সামগ্রী, $২১৮ মিলিয়ন উদ্ভিজ্জ টেক্সটাইল ফাইবার, $১৪৯ মিলিয়ন অন্যান্য টেক্সটাইল সামগ্রী, $১০১ মিলিয়ন চামড়া ও প্রাণীজাত উপকরণ, $৪৬ মিলিয়ন মাছ ও জলজ প্রাণী অন্যতম। এই সকল অফিসিয়াল তথ্যের বাইরে বাংলাদেশ ভারতের মধ্যে ব্যাপক পরিমাণ আনঅফিসিয়াল ট্রেড বা অবৈধ পথে লেনদেন হয়, যা বর্ডার এলাকায় থাকা অনেক মানুষের আয়ের উৎস। এই অবৈধ বাণিজ্যের কথা আসলেই চলে আসবে গরু চোরাচালানের কথা। প্রতি বছর বাংলাদেশে ভারত থেকে প্রচুর পরিমাণ গরু অবৈধ পথে আনা হয়। এতে দুটি দেশ রাজস্ব আয় থেকে বঞ্চিত হলেও বাংলাদেশের গরুর মাংসের চাহিদা পূরণ ও বর্ডার এলাকার মানুষের আয়ের যোগান হয়ে থাকে। টাইমস অফ ইন্ডিয়াতে প্রকাশিত একটি তথ্য মতে ভারত থেকে বাংলাদেশে প্রতি বছর ২০ লাখের বেশি গবাদি পশু পাচার হয়। ২০১৪ সালে ভারতে বিজেপি সরকার আসলে ধর্মীয় কারণ দেখিয়ে বাংলাদেশে গরু রপ্তানি বন্ধ করে দেয়। ২০১৩ সালে এই নিষেধাজ্ঞার আগ পর্যন্ত ভারত থেকে গরু এসেছিল বছরে ২৩ লাখ। বৈধ পথে বাংলাদেশে গরুর আমদানি বন্ধ হলেও অবৈধ পথে কিন্তু গরুর আমদানি চলমান আছে। তবে শুধু বৈধ পথে গরুর আমদানি বন্ধ হওয়াতেই বাংলাদেশে গরুর মাংসের দাম ১০ বছরে বেড়েছে ১৫০%। ব্যবসা বাণিজ্য ছাড়াও ভারতের দার্জিলিং, সিমলা, সিকিম, কাশ্মীরে প্রচুর বাংলাদেশিরা ঘুরতে যেয়ে থাকে। এছাড়া ঈদ ও পূজাকে কেন্দ্র করে প্রচুর বাংলাদেশি ভারতে, বিশেষ করে কলকাতায় শপিং করতেও যেয়ে থাকে। বাংলাদেশি এই ট্যুরিস্ট ভারতের ব্যবসাগুলোর জন্য অনেক গুরুত্বপূর্ণ। কলকাতার নিউ মার্কেটের ব্যবসায়ীরা মূলত বাংলাদেশি ক্রেতাদের উপর অনেক বেশি নির্ভরশীল। ২০২০ সালে করোনার সময় কিংবা বর্তমানে ট্যুরিস্ট ভিসা বন্ধ হয়ে যাওয়ার পর দেখা যায় এই ক্রেতা শূন্যতায় কলকাতার ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হচ্ছে। ট্যুরিজমের পাশাপাশি অনেক বাংলাদেশি ব্যবসায়ী ভারতে গিয়ে দেশটি থেকে কসমেটিক্স, প্যাকেজড ফুড, বিভিন্ন কৃষিজ পণ্য বাংলাদেশে এনে থাকে। এভাবে ভারত থেকে পণ্য এনে দেশে অনেক ছোট ছোট বিজনেসই গড়ে উঠেছে, বিশেষ করে অনলাইনে কমার্সের আকারে। তবে এভাবে অবৈধভাবে কি পরিমাণ ভারতীয় পণ্য দেশে এনে বিক্রি করা হয় তার কোনো এক্সাক্ট ফিগার ডিটারমাইন করা না গেলেও এর সংখ্যা যে কম হবে না তার নির্দ্বিধায় বলা যেতে পারে। ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসার বন্ধ হলে এবং বাণিজ্যিক সম্পর্কের অবনতি ঘটলে দুই দেশেরই অনেক ব্যবসায়ী বড় ধরনের আর্থিক ক্ষতির মুখোমুখি হবে। এছাড়া বাংলাদেশ থেকে ট্যুরিজম ছাড়াও চিকিৎসার উদ্দেশ্যে প্রচুর মানুষ ভারতে যায়। ভারতের চেন্নাই ও কলকাতার হাসপাতালগুলোতে প্রচুর বাংলাদেশি রোগী চিকিৎসা নিতে যায়। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান বাংলাদেশিরা বছরে বিদেশে $5 বিলিয়ন ব্যয় করে চিকিৎসা খাতে, যার মধ্যে ভারত অন্যতম একটি ডেস্টিনেশন। ভারত ছাড়াও আছে থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া। তবে বাংলাদেশিদের চিকিৎসার জন্য ভারত সবচেয়ে অ্যাফোর্ডেবল ডেস্টিনেশন এবং দেশটির সাথে সম্পর্কের অবনতি ঘটলে অনেকের জন্য বিদেশের সুচিকিৎসা অ্যাফোর্ড করা সম্ভব হয় না।
এসব ক্ষেত্রে বাংলাদেশের চিকিৎসা খাত ডেভেলপ করার কোনো বিকল্প নেই, তবে চাইলেই ওভারনাইট তা করা সম্ভব না। এর জন্য প্রয়োজন প্রপার প্ল্যানিং এবং টানা কয়েক বছরের প্রচেষ্টা। বাংলাদেশ ভারতের বর্ডার শেয়ারিং ও এত ব্যাপক পরিমাণ ব্যবসায়িক সম্পর্কের পাশাপাশি আরও একটি বিষয় দুটি দেশকে এক করেছে, যা হলো সামাজিক ও সাংস্কৃতিক মিল। ভারতের পশ্চিমবঙ্গের সাথে ভাষা থেকে শুরু করে সংস্কৃতি, আচার অনুষ্ঠান, উৎসব কিংবা চিন্তাধারা অনেক বিষয়ই বাংলাদেশের সাথে মিল রয়েছে। ভারত ও বাংলাদেশের মধ্যে রাজনৈতিক কারণে বর্তমানে যে উত্তেজনা দেখা দিয়েছে তা দুদেশের মানুষের বিরোধ সৃষ্টি করলেও ব্যবসায়িক, সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ক পুরোপুরিভাবে এড়িয়ে যাওয়া সম্ভব নয়। আর তাই বাংলাদেশের জন্য ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখা যেমন জরুরি, তেমনি ভারতের জন্য বাংলাদেশ সহ প্রতিবেশী দেশের সাথে আগ্রাসী কূটনৈতিক সম্পর্ক বাদ দিয়ে সৌহার্দ্যপূর্ণ এবং কোঅপারেটিভ অ্যাপ্রোচ নেওয়ার কোনো বিকল্প নেই। ভারতের উচিত দেশটির পররাষ্ট্র নীতিতে কোন ভুলের কারণে প্রতিবেশী সবগুলো দেশের সাথে সম্পর্কের অবনতি ঘটেছে সে বিষয়গুলো নিয়ে লং টার্ম কাজ করে সম্পর্কের উন্নয়নের জন্য কাজ করে যাওয়া। ভিডিওটা দেখার পরে যেটা বলার সেটা হচ্ছে, আমরা প্রথমেই আলোচনা করেছি যে ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক সেটা কিন্তু ভীষণ সুদৃঢ় ছিল। এখনো পর্যন্ত বলা যায় যে এমন কিছু ঘটেনি যেটা আগামী দিনে বাংলাদেশ এবং ভারতের দূরত্বটা আরও প্রভাব ফেলবে এবং আরও দূরত্ব তৈরি করে দেবে। হ্যাঁ, একটা কি বলবো ঘটনা ঘটেছে যেটা 5ই আগস্ট, হ্যাঁ 5ই আগস্টের পর থেকে একটা ঘটনা ঘটেছে এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিছু চেঞ্জ এসেছে, যার ফলেই কিনা আমরা এখন দেখতে পাচ্ছি যে একটা মানে বৈরিতা তৈরি হয়েছে। 1971-এ আমরা পর থেকে যখনই দেখেছি বাংলাদেশকে আমাদের নিজেদের বন্ধু হিসেবে এবং সেই বাংলাদেশের মানুষজনও ভারতের মানুষকে বন্ধু হিসেবে বা ভাই, মানে বিশেষ করে বাঙালিদের মধ্যে ভাই ভাই ব্যাপারটা সেটা ছিল। কিন্তু এই অধুনা যেটুকু হয়েছে, যে জিনিসটা ঘটেছে, যার ফলে কিন্তু বাংলাদেশ এবং ভারত দুজনেরই ক্ষতি হয়েছে। শুধুমাত্র আমি একটা দেশের ক্ষতি হয়েছে এটা আমি বলছি না এবং এটা সম্ভবও নয়। যখনই পাশাপাশি দুটো দেশের একটার কিছু ক্ষতি হয় তখন কিন্তু তার পাশের উপরে প্রভাব পড়ে এবং সেই পাশের অর্থনীতি যেটা এখন হচ্ছে অর্থনীতি দুটোই কিন্তু ব্যাঘাত ঘটছে। কারণ ব্যবসা কিন্তু একার দ্বারা হয় না। ব্যবসায় গ্রহীতা যেমন থাকে সেই রকম ক্রেতাও থাকে, মানে ক্রেতা বিক্রেতার কথা বলছি। তেমনি আমি যখন একটা জিনিস সেখান থেকে কিনছি তখন কিন্তু আমি সেই জিনিসটা যেমন কম দামে পাচ্ছি, তেমনি তাকেও কিন্তু আমি যে অ্যামাউন্টটা দিচ্ছি সেটাও কিন্তু তার কাজে লাগছে। ঠিক আছে, তো ব্যবসাটা তারাও করছে। তো এই দুই দিক সম্পর্ক চিন্তা করে কিন্তু এগোতে হবে এবং বাংলাদেশের এবং ভারতের যে সুসম্পর্ক সেটাকে আবার চিরস্থায়ী করতে হবে, দীর্ঘস্থায়ী করতে হবে। এই কামনাই সবসময় করা দরকার সবার এবং সেটা সাধারণ জনগণেরও সেটা বোঝা উচিত যে আমাদের বাংলাদেশের যে সম্পর্ক সেটা যত তাড়াতাড়ি কি বলবো সরলতার দিকে চলে আসবে তত তাড়াতাড়ি মানে সেটা হচ্ছে দুই দেশের মানুষের ক্ষেত্রেই ভালো। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরাও খুব মানে আমরা শীঘ্রই চাই যে আমাদের দুটো দেশের মধ্যে যে সম্পর্কের অবনতি ঘটেছে সেটা কি বলবো সেরে উঠুক বা সেটা ঠিক হয়ে যায়। সাধারণ মানুষের চিন্তাধারা কিন্তু ইনফ্লুয়েন্সড হয় ওপরের যারা নীতি নির্ধারক তাদের যে গেম প্ল্যানিং সেই অনুযায়ী। আজকে আমরা দেখব যে দুই পাশেই বা বাংলার দুই পাশেই কিন্তু মানুষ একে অপরের ওপরে ক্ষিপ্ত, যেটা কিন্তু আগে ছিল না। কেন হয়েছে সেটা কিন্তু ওপরে যে নীতি নির্ধারকরা বসে রয়েছে এবং যেভাবে আমাদের চালাচ্ছে মিডিয়ার সবটাই ওপরের খেলা। আমি মিডিয়াকে ওপরেই রাখছি, সাধারণ জনগণের ওপরেই রাখছি। এক্ষেত্রে হচ্ছে আমাদের সাধারণ জনগণকেই কিন্তু বুঝতে হবে। এবং রাজনীতিটা বড় বিষম জিনিস আর কি। সেই রাজনীতির ফলে কিন্তু আজকে সাধারণ মানুষের সাথে সাধারণ মানুষের যে ঝামেলা, যে বাকবিতণ্ডা, সমস্ত কিছুই কিন্তু এই রাজনীতির জন্যই হচ্ছে। আজকে ধর্ম ব্যবসাটাও কিন্তু চলছে এই রাজনীতির জন্যই। মানে ধর্মটাকে ইউজ করা হচ্ছে ব্যবসা
হিসেবে, হ্যাঁ, রাজনীতি হিসেবে ধর্মকে ইউজ করা হচ্ছে, যার ফলেই কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ধর্ম নিয়ে একটা হানাহানি চলছে, নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি চলছে, এই জিনিসগুলো চলছে, যেটা কিনা একমাত্র রাজনীতি কূটনীতির বিষয়। এই বিষয়গুলো যদি সঠিকভাবে পরিচালনা করা যায়, মানুষের মধ্যে মানুষের যে টান, সেই টানটা, আদিম টান যেটা রয়েছে, সেই টানটা যদি আবার ফিরিয়ে আনা যায়, তাহলে আমার মনে হয় না দেশে দেশে যে বৈরিতা রয়েছে সেটা থাকবে। আজকে সত্যি বলতে কি মানে বাংলাদেশ যেমন উপকৃত হচ্ছে, তেমনি ভারতও কিন্তু উপকৃত হচ্ছে অর্থনৈতিকভাবে। সেটা অর্থনৈতিকভাবেই দুই দিকে, কারণ তারা কম দামে পাচ্ছে এবং এখানে ব্যবসা করছে, তো সব জায়গাটাই রয়েছে। এবং এই ভিডিওটায় অনেক বড় ভাস্ট একটা পিকচার দেখানো হলো, এবং সেই পিকচারটা দেখলেই স্বাভাবিকভাবেই বোঝা যায় যে সত্যি ব্যবসা বাণিজ্য, মানে যত যাই হোক, ব্যবসা বাণিজ্য কিন্তু বন্ধ করা চলে না। এবং একটা দেশ দুটো দেশের উপর নির্ভরশীল, আর জনগণ, যেখানে জনগণের আর্থিক দিকেও ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে বস্ত্রশিল্প, একদম যেটা বলা হলো যে টেক্সটাইল ইন্ডাস্ট্রির কথা বলা হচ্ছে, টেক্সটাইল ইন্ডাস্ট্রি যেমন ওখানে একটা প্রবলেম হতে পারে, তেমনি নিউ মার্কেটের কথা বলা হলো, সেখানেও কিন্তু যেহেতু গ্রাহক আসছে না, তাই সেই জন্য সেখানকার যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছে তারা ক্ষতির সম্মুখীন হচ্ছে। তো এই যে পরস্পরের উপরে যে নির্ভরতা, সেটাই বলছিলাম, সেই নির্ভরতা কিন্তু থাকবেই, আগামী দিনেও থাকবে। কিন্তু এই নির্ভরতা কাটিয়ে যদি অন্য কিছু করতে হয়, তখন কিন্তু সেই কস্টটা অনেকটা বেশি, অনেক বড় হয়ে যায়। আমরা এই চীনের ক্ষেত্রে উদাহরণ দিলাম, পাকিস্তানের মাধ্যমে আমদানির ক্ষেত্রে শুধু একদম সেটাই। এবং সেই দিক থেকে আবার দেখি, আমরা যদি দেখি যে মাছের ক্ষেত্রে বাংলাদেশ থেকে প্রচুর মাছ আসে, ইলিশ আসে, সেই জিনিসগুলো কিন্তু আমরা কম দামে পাই, কিন্তু সেটা অন্য জায়গা থেকে আনতে গেলে বা ঘুরিয়ে আনতে গেলে তাহলে কিন্তু অনেক কস্ট বেড়ে যাবে। সেটা মায়ানমার থেকেও ইলিশ আসে বা অন্যান্য যে সমস্ত রাষ্ট্র রয়েছে সেখান থেকেও আসে, কিন্তু সেখানে কিন্তু দাম বেশি পড়ে এবং ইলিশের যে টেস্ট সেটা কিন্তু পাওয়া যায় না, যেটা পদ্মার ইলিশে রয়েছে। ঠিক আছে, তো যাই হোক।